প্রত্যেকের মধ্যে আছে। সুতরাং নেতৃত্বের গুণাবলী যার মধ্যে আছে, আমাদের একটা সংগঠন করতে গেলে কিছু পদ পদবি করতে হয়, একটা স্ট্রাকচার থাকতে হয়। কিন্তু এর মানে এই না যে আমার যে একজন সদস্য কিংবা আমার যে যাকে আমরা কর্মী বলি সেই কর্মীর কোনো স্কিল নাই, কোনো ক্যালিবার নাই, তার কথা শুনতে হবে, তার কাছে অনেক ইনোভেটিভ আইডিয়া আছে। সুতরাং আমি জানি যে আমাদের এখানে চট্টগ্রামে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তারা এই ব্যাপারে সচেতন। তবু আমি তাদের কাছে আহ্বান জানাবো যে আপনারা অবশ্যই সবার আগে আপনাদের যাদেরকে নিয়ে আপনারা এই সংগঠনটা করবেন পুরো চট্টগ্রাম জেলার মধ্যে, তাদের বিপদে আপদে তাদের ফোন কলে আপনাদেরকে রেসপন্স করতে হবে। আপনি যেটা না করতে পারেন তাহলে আপনি কিন্তু এটা ভাইবেন না যে দুইটা দোকান ধরে আপনি হাঁটবেন আর মানুষকে সালাম দিবেন আর লোকে আপনাকে এমপি বানাই দিবে। এটা হতে যাচ্ছে না। আগে আপনাকে আপনার কর্মীর কাছ থেকে আপনার আগে ওই ইয়েটা নিতে হবে। কর্মী, আপনি যাকে কর্মী মনে করেন তাকে মন থেকে বলবেন যে সে হচ্ছে আমার নেতা। ঠিক আছে, যেহেতু আজকে আমাদের নারীদের প্রোগ্রাম, আমি খুব বেশি কথা বলবো না, দুটো তিনটা কথা বলে আমি শেষ করব। নারীদের প্রতি আমার যারা বোনেরা আছেন তাদের প্রতি আমার অনুরোধ যে আপনারা একটা কথা বলেন, এবং এই কথাটাতে আমি একটু আপত্তি প্রকাশ করে যাই যে আমরা জুলাই মাসে আমাদের ভাইদের পক্ষে দাঁড়িয়েছি। এই কথাটা কিন্তু আংশিক সত্য। আপনারা দাঁড়িয়েছেন আপনাদের জন্য। আপনাদের যে অমর্যাদাকর জীবন, গণহত্যাকারী পলাতক শেখ হাসিনার সরকার বাংলাদেশের নারীদের জন্য জনপরিসরকে যে ধরনের অনিরাপদ একটা জনপরিসর করে তুলেছিল, এবং এই যে শেখ হাসিনার পান্ডারা জয় বাংলা বলে বলে যেভাবে আমাদের নারীদের অপমান করে গেছে, জয় বাংলা বলে বলে তারা যতদূর যেত ততদূর তারা আমাদের নারীদেরকে অপমান করতে করতে যেত। এটাই ছিল জনপরিসরে তাদের কর্মকাণ্ড। তারা জয় বাংলা স্লোগানকে যেমন অপমান করেছে, তারা বাংলাদেশের নারীদেরকে অপমান করে গেছে। সুতরাং এইটার আপনারা যে আউটবার্সটা 14 জুলাই করলেন রাজাকার বলার পরে, এটা আপনারা কোনো ভাইকে রক্ষা করতে আসেন নাই। ভাইকে রক্ষা করাটা পরের ব্যাপার, আপনারা নিজেদের মর্যাদার জন্য আসলে ফাইট করেছেন। সুতরাং এইটা মাথায় রেখে আপনারা যে আমরা হচ্ছি সহযাত্রী, হ্যাঁ, শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী, এত প্রেরণা দেওয়ার দরকার নেই। আপনি নিজের জন্য করেন। আপনার নিজের জন্য আপনি কী ধরনের বাংলাদেশ চান সেই জন্য আপনি করছেন, এবং সেই ক্ষেত্রে পুরুষ এখন আপনাকে শক্তি দিবে, প্রেরণা দিবে। আপনারা অনেক শক্তি প্রেরণা দিয়েছেন, ঠিক আছে, এটা হলো 1 নম্বর কথা। এবং 2 নম্বর কথা হচ্ছে, আপনারা দেখেছেন যে সম্প্রতি সরাসরি আসনে আপনারা কিন্তু আর প্রতারিত হবেন না, দয়া করে। সামনে যখন আপনারা ইলেকশনে ভোট দেবেন প্রতারিত হবেন না। বিশেষত আমি আমাদের নারী বোনেদেরকে বলতেছি, যারা সরাসরি আসনে 100 কমিশন প্রস্তাব করেছে যে 100 আসনে সরাসরি আসনে নারীরা সংসদে যাবে, 100 জন নারী সরাসরি ভোটের মধ্যে দিয়ে সংসদে যাবে। এই প্রস্তাবে যারা বিরোধিতা করেছে আপনারা তাদেরকে আগামী ইলেকশনে প্রত্যাখ্যান করবেন, এটা আমার আপনাদের প্রতি প্রত্যাশা, আহ্বান। কারণ কেন, এখন যে সংরক্ষিত মহিলা আসন আছে এর মধ্যে দিয়ে কোনোভাবেই নারীর ক্ষমতায়ন ঘটে না। এটা হচ্ছে অমুকের খালা, তমুকের নানি, তমুকের চাচি আর মমতাজরা সংসদে চলে যায়, গিয়ে আমাদের জনগণের পয়সায় আমাদের প্রত্যেক মিনিটের জন্য এই সংসদে আমরা 2 লক্ষ করে টাকা দিই। এখানে গিয়ে তারা শেখ হাসিনার বন্দনা করে। এই ধরনের নারী সংসদ, এবং যারা পড়তে জানে না, রিডিং পড়তে জানে না, এই ধরনের সংরক্ষিত নারী আসন আমাদের দরকার নাই। সারা দেশে 100 জেলার 100 আসনের মধ্যে থেকে নারীরা নারীদের সাথে ফাইট করবে, কম্পিট করবে, এবং সেখান থেকে নারীরা সরাসরি জনগণের ভোটে যাবে। তাহলে কিন্তু আর নেতা, এবং দেখেন পুরুষদের 2 জন পুরুষ এমপিকে বা 2 জন পুরুষ নেতাকে কনভিন্স করে তারপরে সংরক্ষিত নারী আসনে সদস্যপদ পেতে হয়। এটা তো চরম অবমাননাকর, এটা থাকতে পারে না বাংলাদেশে। সুতরাং এই যে সরাসরি 100 আসনে যে কথাটা কমিশন বলেছে, আমরা এটাকে সমর্থন করি। এনসিপির পক্ষ থেকে আমরা বলেছি এটা জরুরি, এটা দরকার। এইটা যারা বিরোধিতা করছে সেটা যে দলই হোক, আপনারা তাদেরকে আগামী ইলেকশনে ভোট বিপ্লবের মধ্য দিয়ে তাদেরকে প্রত্যাখ্যান করবেন, কারণ তারা নারী শক্তি বিরোধী। বাংলাদেশের জনগোষ্ঠীর অর্ধেক হচ্ছে নারী। সুতরাং তাদেরকে যারা অবজ্ঞা করবে, তাদেরকে যারা পিছনে টেনে ধরে রাখতে চাইবে, তাদের বাংলাদেশে কোনো ভবিষ্যৎ নাই। এবং আমার সর্বশেষ কথা, যেটা সংবিধান নিয়ে একটা কথা আমি বলতে চাইবো। এখন সংবিধান নিয়ে অনেক আলাপ উঠছে, আপনারা একটু নিশ্চয়ই বুঝতে পারেন এটা, যে সংবিধান শুধু বিশেষজ্ঞদের আলাপ না। সংবিধান আমাদের এই আম জনতার, আপনার আমার বিষয়। সুতরাং এটা আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে এটা নিয়ে আলাপ করতে হবে। যারা বলে যে তুমি কি বুঝো সংবিধানের, তাকে বলবেন যে গেট লস্ট। কারণ সংবিধানটা হচ্ছে জনগণের ইচ্ছা ও অভিপ্রায়ের দলিল। সুতরাং জনগণের এই ইচ্ছা অভিপ্রায়ের দলিল নিয়ে জনগণ কথা বলবে। জনগণের মুখ যারা স্তব্ধ করতে চাইবে, যারা বিশেষজ্ঞদের দোহাই দিবে, আপনারা তাদেরকে বলবেন যে আপনাদেরকে আমাদের দরকার নাই। তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে, দেখেন, আমরা একটা খুব গুরুত্বপূর্ণ প্রস্তাব করেছি যে সংবিধান সংশোধন করতে হলে অবশ্যই জনগণের কাছে যাইতে হবে, গণভোট নিতে হবে। সংশোধন করার আগে গণভোট নিতে হবে। জনগণের মতামত ছাড়া সংবিধান সংশোধন করা যাবে না। ওই আপনাদের ফাও 2/3 বলে, 2/3 বলে, এবং 2/3 মজাটা আপনারা জানেন তো। আপনি ভোটের হিসাব দেখবেন, 40% কম ভোট পায় তারা, কিন্তু তারা আসন পায় 2/3। কিভাবে তারা এটা করে? এটা একটা ম্যাজিক আছে। ধরেন চট্টগ্রাম অঞ্চলে একটা কোনো দলের, বিশেষ দলের ভোট বেশি, সে এখানে আসন বাড়িয়ে দেবে, আর যেখানে তার ভোট কম সেখানে আসন কমিয়ে দেবে। এভাবে তারা আসনের মার পেয়েছে 2/3 পায়, কিন্তু ভোটের হিসাবে দেখবেন যে দল 2/3 পেয়েছে আসন, সে ভোট পাইছে 40%-এর কম। এত কম পার্সেন্টেজ পেয়ে তারা সংবিধানে এমন সংশোধনী করেছে যার জন্য বাংলাদেশে আজকে আমাদেরকে যুক্ত হচ্ছে। এই জন্য
আমরা এনসিপির পক্ষ থেকে বলেছি সংবিধান সংশোধন করতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে গণভোটে নিতে হবে। যারা গণভোটে বিরোধিতা করছে তাদেরকে আপনারা প্রত্যাখ্যান করবেন। এবং লাস্ট কথা হচ্ছে, এখন যখন আমরা গণ অভ্যুত্থানের পরে, আজকে আপনাদের চট্টগ্রামে দেয়াল লিখন তো অনেকগুলো মুছে ফেলছে, অনেকের জন্য এটা অস্বস্তিকর, এটা আপনারা জানেন। এই দেয়াল লিখন কাদের জন্য অস্বস্তিকর একটু বিবেচনা করবেন। শুধু কিন্তু আওয়ামী লীগের জন্য অস্বস্তিকর না, আরও অনেক মাঠে অনেক খেলোয়াড় আছে যাদের জন্য এই যে দেয়ালে আপনারা যে কথাগুলো লিখেছেন এগুলো খুবই অস্বস্তিকর, তারা চায় এগুলো মুছে যাক। তো এই দেয়াল লিখনগুলো আমি পড়তে পড়তে আসতেছিলাম, এবং সেখানে আপনারা দেখবেন যে বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান ঘটার পরে আমরা বলছি এই বিদ্যমান সংবিধান যেটা কোনো কাজে আসতেছে না, আমাদের এটাকে বাদ দিতে হবে। তারা বলতেছে না, সংবিধান নাকি বাদ দেওয়া যাবে না। অথচ তারা নিজেরা কি করেছে জানেন? একজন ব্যক্তিকে সুবিধা দেওয়ার জন্য বাংলাদেশে তিনবার সংবিধান সংশোধন করছে। একবার ষষ্ঠ সংশোধনী, আপনারা ষষ্ঠ সংশোধনীর কথা মনে করে দেখেন, উপরাষ্ট্রপতি থাকা অবস্থায় আব্দুস সাত্তার তাকে রাষ্ট্রপতি বানাতে হবে, এই জন্য সংবিধান একটা সংশোধনী ঘটেছে, ষষ্ঠ সংশোধনী। একাদশ সংশোধনীতে তারা শাহাবুদ্দিন সাহেবকে প্রধান উপদেষ্টা থেকে আবার তারা প্রধান বিচারপতি বানাবে, এজন্য তারা সংবিধান সংশোধনী করেছে। এরপর এটা ছিল একাদশ সংশোধনী। চতুর্দশ সংশোধনী KM হাসান সাহেবকে প্রধান উপদেষ্টা বানাতে হবে, এই জন্য তারা চতুর্দশ সংশোধনী করেছে। এবং এই চতুর্দশ সংশোধনী করতে গিয়ে কিন্তু বাংলাদেশে লগি বৈঠা ঘটলো, লাশের উপর নৃত্য ঢাকা শহরে, এবং ১/১১ এবং আওয়ামী লীগের এই ১৫ বছর। এবং এটা সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে তারাই, যারা চতুর্দশ সংশোধনী করেছিল। এই যে ষষ্ঠ, একাদশ এবং চতুর্দশ সংশোধনী যারা করেছে জনগণের কোনো ধরনের সম্মতি ছাড়া, আজকে তারা বলতেছে গণ অভ্যুত্থানের পরে নাকি আমরা নাকি সংবিধান পরিবর্তন করতে পারবো না। সেম সংবিধান আমাদেরকে পরিবর্তন করতে দিবে, এটাই বাংলাদেশের গণ অভিপ্রায়, গণরায়। বলে যে আমরা নাকি গণপরিষদ নির্বাচন বুঝি না। আপনারা কি সংবিধান পরিবর্তন চান কি চান না এটা বলেন, একটা আপনি বলেন। তাহলে সংবিধান যদি আপনারা পরিবর্তন করতে চান, এটা করার জায়গা হচ্ছে গণপরিষদ। আমরা যদি সংবিধান পরিবর্তন করতে চাই, তাহলে আমরা গণপরিষদও বুঝি, আমাদের বোনেরা বোঝে, আমাদের ভাইয়েরা বোঝে, আমাদের সকল জনগণ, প্রাপ্তবয়স্ক জনগণ আজকে একটা জেনজিও বুঝে। আপনারা শুধু বুঝেন না, কেন জানেন? আপনারা বুঝেন না, এই যে যারা বলতেছেন আমাদেরকে জ্ঞান দিচ্ছেন বর্ষিয়ান রাজনীতিবিদেরা, আপনারা বুঝেন না। তার কারণ হচ্ছে আপনারা এই সংবিধান পরিবর্তন হলে আপনাদের অনেক, মানে আপনাদের খেলা খতম। আপনাদের আসলে আর বাংলাদেশে আপনারা এক্সপায়ার্ড হয়ে গেছে। দ্রুত এটা মেনে নেন যে আপনারা এক্সপায়ার্ড। এই রাজনীতিবিদদের দিয়ে আর হবে না, এই তথাকথিত বর্ষিয়ান রাজনীতিবিদদের দিয়ে। এই নতুন সময়ের জন্য নতুন ধরনের রাজনীতি দরকার। আপনারা একটা জিনিস